আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ। 2018 মে মাসের 10 তারিখ আমাদের যাত্রা শুরু। এটা আমার খুব ভালোভাবে মনে আছে। শুরুটা ছিল 20টা গরু নিয়ে। এখন আলহামদুলিল্লাহ আমরা কুরবানির জন্য 100 গরু করি। পাশাপাশি আমরা ব্রিডিং আর ডেইরিতে আমরা 60টা গরুর ক্যাপাসিটি করছি, যেখানে মোটামুটি আমাদের এখন পার ডে ডেইরি থেকে 100 লিটারের মতো দুধ আসতেছে। ছাড়ছে হালকা পাতলা হইতে পারে, বাচ্চা পণ্য আমার পরে ছাড়বো, ঠিক নাই। বাচ্চা যদি অনের পর পর তোর চেহারা দেখে তাহলে তোর চুলমুল খারাপ হয়ে যাবে এরকম। হ্যাঁ পাকিস না, হাট 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 পাকিস না এদিকে। ছাড় ছাড়, ওর পেটে বাচ্চা এমনি করিস না তুই। ওর পেটে বাচ্চা সবগুলো প্রেগনেন্ট এদিকে, টানার জায়গাও তো নাই। হ্যাঁ দাঁড়া দাঁড়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইমাত্র আমাদের একটা গাভীর বাচ্চা হয়েছে। বাচ্চা কি ষাঁড় নাকি ভাইয়া? ষাঁড় বাচ্চা হলো। দীর্ঘদিন যাবত আমরা মোটামুটি ফ্যাটেনিং ফার্ম করার পরে আমরা ব্রিডিং প্লাস ডেইরির দিকে একটু আগাইছি। আমাদের গত 4 দিনে কিন্তু আরও 2টা বাচ্চা হয়েছে। এইটা হয়েছে আজকে 4 দিন এটার বয়স। আর একটা ফ্রিজিয়ান হয়েছে, ওইখানে দেখতেছেন, ওইটার বয়স মাত্র আজকে 2 দিন। এটা গতকাল ভোরে হয়েছে। তো আমরা মোটামুটি এডিএল এর সিমেন্ট ইউজ করি। মাশাআল্লাহ, আমরা যেরকম বাচ্চা চেয়েছিলাম তো আলহামদুলিল্লাহ সেরকম একটাই বাচ্চা আসছে। তো এইখানে আমাদের আসলে সার্থকতা বা সফলতা বলা যায়। মানে ভালো লাগাটা সবচেয়ে বেশি এখানে কাজ করে, যখন নিজের ঘর থেকে কিছু আমরা পাই। কারণ রেডিমেড তো অনেকেই কিনে নিয়ে এসে সেল করে, বাট আমরা চেষ্টা করতেছি এখন আস্তে আস্তে আমাদের যে ঘর থেকে যে বাচ্চাগুলো প্রোডাকশন আসবে সেইগুলোই কাস্টমারদের কাছে ঈদের সময় তুলে দেওয়ার জন্য। 30-40টা কুরবানি গরু যদি আমাদের ঘর থেকে আমরা বড় করে সেল করতে পারি, সেক্ষেত্রে হয়তো হিউজ অনেক বেশি প্রফিট বাড়বে না, বাট কিছুটা হয়তো আমরা বাইরের থেকে চিপ কস্টে আমাদের প্রোডাকশনটা রান করতে পারবো। এবং সবচেয়ে ভালো কথা হলো গিয়ে যে মানে নিজের ঘরের থেকে একটা জিনিস তৈরি করে দেওয়া, এটার মধ্যে যে একটা আনন্দ আছে সেটা ওই বাইরের নিয়ে এসে ট্রেড করার ভিতরে নাই আসলে। পানি মেরে দেন, মায়ের ওষুধ ওই দিক থেকে ঢিলা করে দেন, আর আরে একই চাপাইয়া দেন। এবার কি সারের রাশি 3টা নামলো, 3টাই সার। তোমার সিরিয়াল কবে ম্যাডাম? হ্যাঁ 1 2 3 আরো 3টা, 4টা আছে এই লাইনে এখনো। 4টা, একটা 5টা। ওইটা হয়েছিল মনে হয় 22 কেজি, 23 কেজি হয়েছিল ওইটা। আর এইটাও আশা রাখি 24-25 কেজি হইতে পারে। 25 থেকে 30 কিন্তু জানো পারফেক্ট ওয়েটের বাচ্চা। যা করুম 100% নয় করুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, সুস্থ সবল বাচ্চার ওজন। হ্যাঁ নাম বাচ্চা নাম পিজা। প্রতিকূল অবস্থাতে কাজ করেই কিন্তু আসলে সফল হতে হয়। যদি অবস্থা আপনার সিচুয়েশন সব অনুকূল থাকে তাহলে সেখানে কিন্তু কাজ করে কোনো মজা নাই। আমাদের শুরুটা ছিল খুব ছোট করে, মাত্র আমরা 20 থেকে 25টা গরু নিয়ে আমাদের যাত্রা শুরু করি। তো তখন সত্যি বলতে আমার বাসা থেকে কেউ রাজি ছিল না, শুধুমাত্র আমার বড় বোন ছাড়া। তো বড় বোন মাকে কনভিন্স করে যে ঠিক আছে, ও যদি ব্যবসা করতে চায় তাহলে করুক। তো মার কথা ছিল যে ব্যবসা করবে, তারপরে আবার গরুর খামার কেন? এখন বলছে যে ওর যেটা ভালো লাগে ও করুক, ও যদি করতে চায় ও করলে মানে পারবে। তো আপুর অনেক বড় একটা সাপোর্ট ছিল। আর শুরু থেকে আমাকে সবচেয়ে বেশি যে সাপোর্ট দিয়ে আসছে সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড। আমরা যেহেতু ঢাকা শহরে বড় হয়েছি, কখনো গরু লালন পালন করিনি, বা ফ্যামিলির কেউ গ্রামে থাকে না যে আমরা গরুর সাথে খুব বেশি অ্যাটাচড। ধরেন যে গরু চিনি না, কেমন গরু পালতে হয়, মার্কেট কেমন যায়, বাজারে সেল করতে হয় কিভাবে, তারপর নিজের একটা কাস্টমার বেস ছিল না, গরুর যে অসুস্থ, এই অসুস্থর ক্ষেত্রে কি কি ট্রিটমেন্ট, টোটালটাই এই সেক্টরে আসার পরে শিখছি। মানে শেখা কোনো কিছু ছিল না, জাস্ট কিছু খামার ভিজিট করছিলাম, কিছু লোকের সাথে একটু পরিচয় ছিল, তাদের থেকে একটু জানছি বুঝছি কথা বলে। তবে যখন পারচেস করতে গেলাম, গরু রেডি করতে গেলাম, তখন অনেক বাধার সম্মুখীন হয়েছি। মানে গরু অসুস্থ হয়েছে, আর রাত বিরাতে ডাক্তার পাইতেছি না, সব কিছু মিলে মোটামুটি
খুব ভালো বেগ পাইতে হয়েছিল আসলে খামারটা দাঁড়া করাতে গিয়ে। তো আল্লাহ দিলে এখন 8 বছর পরে আমরা এখন যে অবস্থানে আছি, শুকরিয়া আল্লাহর কাছে। মোটামুটি আমার মনে হয় যে আমি এই সেক্টরে মোটামুটি সফল। মানে এখন তো লাইভ স্টকে তো ব্যবসা যেহেতু, কিন্তু আমার মনে হয় যে আমি সফল, কারণ 8 বছর যাবত যেহেতু এই বিজনেসে আমি টিকে আছি। আমাদের সমসাময়িকে অনেকেই শুরু করছিল, অনেকে কন্টিনিউ করতেছে, অনেকে কন্টিনিউ করতে পারে নাই। তো এইটা আল্লাহর রহমত যে আমি এখনও কাজ করতে পারতেছি এবং আজকে রাখালবাড়ির মোটামুটি মানুষ চিনে। প্রথমে ভাইয়া যে গরুটা দেখতেছেন এটার নাম হচ্ছে ঘোড়া। আসলে ছোটোকালে যখন আনি তখন অনেক বেশি লাফালাফি করতো, মানে খুব মাথা উঁচা করে দৌড়দৌড়ি করতো, যার কারণে ওর নাম দিয়েছিল আমার স্টাফরা ঘোড়া। এই গরুটা আমার কাছে 2023 সালের অগাস্টের 17 তারিখ আসে। এই গরুটা আর এই গরুটা মেহেরপুর থেকে আমাদের কালেকশন করা ছিল। এইটার নাম হচ্ছে শের খান। এটা বর্তমানে 4 দাঁত। এই দুটোটারই হাইট আছে মোটামুটি 57 থেকে 58 ইঞ্চ, আর দোনোটার ওয়েট হইতেছে 650 কেজির মতো, হয়তো 19-20 হইতে পারে। দেন এইটা যে গরুটা দেখতেছেন এর নাম হচ্ছে বাদশা। এইটা আমাদের এক খামারি ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম। 8 মাসের বাচ্চা দেখছিলাম গরুটা, তখন চাইছিলাম বাট দেয় নাই, পরে নিছি আর কি। আর এই যে গরুটা দেখতেছেন এর নাম হচ্ছে শেট্টি। এই গরুটা বর্তমানে 600 কেজি ওজন আছে, নতুন 2 দাঁত এই গরুটা। এইটা চিটং থেকে আমার একটা ফ্রেন্ড থেকে আনছিলাম। এটা বর্তমানে 4 দাঁত আছে, হাইট আছে মোটামুটি 57 থেকে 58 ইঞ্চ। এটার ওয়েট হইতেছে প্রায় 600 কেজি। এইটা হচ্ছে ইনায়েত খলিল। এই গরুটার একটা স্টোরি হচ্ছে, মোটামুটি আমার 2024-এর কুরবানিদের আগে আমার প্রায় গরু সোল্ড আউট হয়ে গেছিলো। মানে মোটামুটি আমার কাছে তেমন কিছু গরু ছিল না। তখন আমি শেষ দিকে বিক্রি করার জন্য 10টা গরু আনছিলাম। তো এর মধ্যে থেকে এই গরুটা অর্ডার ছিল, তখন ওরা রেখে দিই আমি। তো আলহামদুলিল্লাহ এখন 570-80 কেজি মনে হয় ওয়েট আছে, প্রায় 600 হইতে পারে। অনেকদিন ধরে ওয়েট করা হয় না এই গরুটা। এইটা হচ্ছে বাহাদুর। এটা সিন্ধি শাহিওয়ালের ক্রস একটা গরু, ট্রিমেন্ডাস ওয়েট গেইন। এই গরু আমার কেনা হয়েছে গত বছর মার্চ মাসে। এর ওয়েট গেইন হচ্ছে পার ডে 800 গ্রাম প্লাস মানে আমার কাছে আসার পর থেকে যতদিন এখন হয়েছে হিসাব করলে পার ডে 800 গ্রাম প্লাস এর ওয়েট গেইন আসে। আর এই যে গরুটা আছে পাকড়া একটা গরু, এইটার নাম হচ্ছে গারোড়া। মানে এগুলা একটা মুভির থেকে এই নামগুলো নেওয়া, কোনোটা হিরো কোনোটা ভিলেন। তো এই যে গরুটা আছে এইটার বর্তমানে কিন্তু হাইট আছে মোটামুটি 57 ইঞ্চ বলতে গেলে, ওয়েট আছে 570-80 কেজি। এরপরে যে লাস্টের যে গরুটা দেখতেছেন এর নাম হচ্ছে পুতুল। এর পুতুল নাম দেওয়ার কারণ হচ্ছে এর সৌন্দর্যের কারণে, মানে খুব সুন্দর ছিল। আর এই গরুটা আমার নেওয়া হয়েছে 2025-এর মার্চ মাসে। বর্তমানে এই গরুটা প্রায় 590 থেকে 600 কেজি আছে। এতক্ষণ গরুগুলোর বর্ণনা দিলাম, তবে মজার বিষয় হচ্ছে ভাইয়া আমাদের এই যে বড় যে গরুগুলো আমরা বের করছি এখানে কিন্তু আমাদের সবগুলো গরুই আলহামদুলিল্লাহ সোল্ড আউট। এগুলা খুব রিসেন্ট, মানে আগামী 1 সপ্তাহের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। একটা খামারি ভাই নিয়েছে এই গরুগুলা। তো আমাদের আরও বেশ কিছু বড় গরু আমরা কালেকশন করতেছি, যেহেতু আমার বড় গরুর আরও কাস্টমার আছে, মানে ঈদের মধ্যে যাদের দরকার হয় তাদের জন্য আমরা কিছু গরু দেখতেছি। তো ওইগুলো খুব শীঘ্রই নিয়ে আসবো। আর ছোট গরুর কালেকশনও চলতেছে, ওইগুলোও খুব শীঘ্রই সবার সামনে তুলে ধরা হবে। তো দীর্ঘদিন লালন পালন করার পরে এই গরুগুলো আসলে মানে বিক্রি করছি, সেটা তো আছে, মানে আজ বাদে কাল বিক্রি করতে হবে। একটু খারাপ লাগতেছে, মানে আসলে কয়দিন পরে এইগুলো আর এখানে থাকবে না, কষ্ট লাগে। মানে ভালোবাসার জিনিসগুলোরে সবসময় চাইলেও ধরে রাখা যায় না আসলে। তো হয়তো কুরবানিতে বিক্রি করতাম, এখন নইলে হয়তো আরেকটু আগে কোনো খামারি নিয়ে গেছে। তো যে নিছে তার জন্য দোয়া রইল, আর আমাদের জন্যও দোয়া রাখবেন যেন আমরা এইভাবে মানে ভালো জিনিস তৈরি করে মানুষের কাছে তুলে ধরতে পারি। আসলে সবারই ভাইয়া একটা অবজেকশন থাকে যে
ঢাকার আশেপাশে বলেন বা খামারে গরুর দাম বেশি, এইটা খুব অল্প কথায় তো আসলে ডিসক্রাইব করে বোঝানো পসিবল না। তবে গরু লালন পালন যারা করে অ্যাকচুয়ালি শুধুমাত্র তারাই জানে যে দামটা কেন বেশি। যদিও জনগণের একটা ধারণা যে আমরা গরুর দাম বাড়ায় ফেলছি বা কিছু, আসলে একটা গরু বা লালন পালন করতে যে পরিমাণ খরচ হয় সেইটা তো ঢাকার ভিতরে সব কিছুই কিনে নিয়ে এসে করতে হয়। এই যে আমি যে গরুগুলা ভাই আপনাকে দেখালাম 2023 সালের অগাস্ট মাস থেকে পালতেছি, তো আজকে ধরেন প্রায় 2.5 বছর। তো একটা গরু 2.5 বছর লালন পালন করতে কী পরিমাণ খরচ যায় এটাও কিন্তু মানে একটা ভাবার বিষয়। যেমন একটা গৃহস্থর সাথে যদি আমি আপনার জাস্ট সামান্য একটু তুলনা করি, গৃহস্থর গরু আর আমার গরু, তারাও অনেক ভালো যত্ন সহকারে গরু পালে। বাট একটা গৃহস্থর কিন্তু ভাইয়া জায়গার ভাড়া লাগতেছে না, সে ওইটা ধরে না। তারপরে একটা গৃহস্থের গরুর কোনো লেবার খরচ লাগে না। একটা গৃহস্থের গরুর কিন্তু ইলেকট্রিসিটি বিলটা মানে বাণিজ্যিক বিল না। যে খড়টা হয়তো ওইখানে 10 টাকা পড়তেছে কেজি, ওই খড়টাই ঢাকা শহরে কিন্তু 20 টাকা কেজি পড়তেছে। ভুসির দাম তাদের জন্য একটু সস্তা পড়ে যারা অনেক বাল্ক কোয়ান্টিটিতে মিল থেকে ডিরেক্ট মাল কিনতে পারে। মিল থেকে একটা আইটেম নিতে হয় 15 টন, অথচ আমার 1 মাসে ভুসি লাগে 15 টন। তো আমি তো ডিরেক্ট মিল থেকে কোনো আইটেম আনতে পারি না, আমার খুচরা দোকান থেকে 5টা 6টা আইটেম নিয়ে এসে মিক্স করে খাওয়াইতে হয়। তো সেখানে মিলের থেকে যখন খুচরা দোকানদারি নেয়, তার একটা ট্রান্সপোর্ট যায়, তার একটা লেবার আছে, দোকান ভাড়া আছে, তার প্রফিট আছে, তারপরে আমি নিয়ে আসি, আমার ট্রান্সপোর্টের খরচ আছে, আমার এখানে মিক্সিং করার জন্য আমার লেবার খরচ দিতে হয়। সব কিছু মিলেও ওভারঅলে অনেক ব্যাপার আছে যেগুলোর জন্য কস্টিংটা বাড়ে। গৃহস্থ অনেক সময় কিন্তু অনেক কিছু আমাদের মতো সূক্ষ্মভাবে হিসাব করে না, কারণ তাদের কাছে গরু পালাটা হলো গিয়ে তারা একটা গরু কিনছে, এইটা 8 মাস পালুক, 10 মাস পালুক বা 1 বছর পালুক, অ্যাট এ টাইম তারা একটা অ্যামাউন্ট সেল করে পায়, এটা দিয়ে তারা কিছু একটা করে, হয় ছেলে বিদেশ পাঠায়, নইলে মেয়ে বিয়ে দেয়, অথবা একটা ঘর করে। মানে এইগুলা তাদের আমরা যেটা দেখে আসছি, আমরা যেটা 8 বছর যাবত দেখতেছি এই জিনিসগুলা। তো তারা অনেক সময় দেখা যায় যে 10,000, 15,000, 20,000 কম হইলেও গরু বেচে। কারণ দেখা যায় অনেক সময় অনেক গৃহস্থ কিন্তু ওই যে এনজিওর থেকে লোন নিয়ে গরু লালন পালন করে। তার তো ধরেন যে একটা নির্দিষ্ট সময় পরে ওই টাকাটা শোধ করতে হবে, তো সে যদি গরু না বিক্রি করে তাহলে তো তার সমস্যা। তো এই জন্য দেখা যায় তারা যখন যে একটা হয়তো 2 লাখ টাকা বা 2,30,000 গরু কস্টিং, বাট সে ওইটা বাধ্য হয়ে হয়তো দেখা যেতেছে 1,70,000 হাটের মধ্যে সেল করে যেতেছে। কারণ এই গরুটা সে যদি আবার রিটার্ন নিয়ে যায় তাহলে ওটার খাওয়ানোর মতো হয়তো তার ক্যাপাসিটি নাই। তো এই জিনিসগুলোর কারণে দেখা যায় যে হাটের গরুর সাথে আমাদের একটা কস্টিংয়ের গ্যাপ থাকে। তো যেটা মানুষ মনে করে না যে খামারিরা অনেক বেশি প্রফিট করতে যায়। তো যারা এই ধারণা রাখেন, মানে আমার বিনীতভাবে অনুরোধ হইতেছে গিয়ে ভাই, আমার মানে কোনো খরচ আপনাদের দেওয়া লাগবে না, আপনারা শুধু একটা গরু কিনবেন, নিজেরাই কিনবেন, এরপরে ওইটা আমাদের লেবার পালবে, আমাদের শেডে পালবো, আপনি শুধু ফুড কস্টিংটা দিবেন। এখন থেকে মোটামুটি প্রায় 4 মাস টাইম আছে, আপনি নিজেই বিচার করতে পারবেন যে আসলে আপনার কত লাভ হলো বা লস হলো। ফুড কস্টিংটা শুধু দিবেন আর গরুটা আপনি নিজে কিনবেন, লেবার আমি দিব, শেড আমি দিব। তো এই ধারণা যাদের আছে যে আমরা খামারিরা অনেক বেশি দাম নেই, এই আশা রাখি এখান থেকে বের হয়ে আসতে পারবেন। আর যদি মনে হয় যে খামারিরা খুব বেশি প্রফিট করে, তাহলে আমি বলবো যে সবাই খামার করা শুরু করে ফেলে না, অনেক প্রফিট আছে, অন্য ব্যবসা করার দরকার নাই। আমাদের মোটামুটি ডেইরি কাউস মানে দুধের গরুর জন্য যে আমরা প্রজেক্টটা করতেছি, মূলত 2018তে যখন আমরা প্রজেক্ট শুরু করি তখন আমরা কুরবানির ফ্যাটেনিং দিয়ে শুরু করছিলাম। তারপরে আমরা আস্তে আস্তে এন্ট্রি করি কসাই গরু যে সাপ্লাইটা হয় সেটার দিকে। আমরা মানে চেষ্টা করছিলাম যে এখান থেকে গরু লালন পালন করে কসাইকে দেওয়া যায় কিনা। তো ওইটা আসলে আমরা ফেল করছি, ওখানে আসলে পোষায় না। মানে কসাই যে রেটে বাইরের থেকে বা গাবতলী হাট থেকে মাল কিনতে পারে এই রেটে আসলে আমরা তাদের মানে দিতে পারবো না। তো পরে আমরা আস্তে আস্তে ফুড বিজনেসে ঢুকি। দেন 2024-এর দিকে আমরা ব্রিডিং প্লাস ডেইরি মানে চিন্তাভাবনা শুরু করি যে আমরা ব্রিডিংয়ের গরু যাব বা ডেইরি করব। তো মেইন ইন্টেনশন ছিল আমরা ব্রিডিং নিয়েই কাজ করব।
যেহেতু আমরা কুরবানির গরু করি, তো আমাদের যদি বাচ্চা নিজের ঘর থেকে বেশি আসে তাহলে আমরা বাইরের থেকে কম কিনবো, নিজেদের ঘরেরটাই মানে আস্তে আস্তে বড় করে সেল করব। তো ব্রিডিং শুরু করার পরে যে প্রবলেমগুলো আমরা মার্ক করতে পারলাম সেটা হচ্ছে ব্রিডিং একটু লেন্থি প্রসেস, একটু বেশি ইনভেস্টমেন্টও লাগবে, একটু সময়ও লাগবে। তো এত লং টাইম প্রজেক্টটা রান করার জন্য সবসময় যদি পকেট থেকে টাকা ইনভেস্ট করা লাগে সেটা একটু কঠিন হয়ে যায়। তারপরে আমরা ডেইরির দিকে আগাই, যে ঠিক আছে আমরা ব্রিডিংটার মানে ডেইরি প্রজেক্টও করব, ডেইরির থেকে যে দুধ সেল করে আমাদের টাকা আসবে সেইখান থেকে আমরা আমাদের ডেইরির যে গাভীর খাবারগুলো সেটা চালাবো, ব্রিডিংয়ের যে প্রজেক্ট যে গরুগুলো সেগুলোরে খাওয়াবো, আর যে বাচ্চাগুলো আমাদের কুরবানি ফ্যাটেনিং প্রজেক্টের জন্য আমরা রেডি করব সেগুলোরও আমরা মোটামুটি হয়তো 100% যদি ওটার ফুড কস্টিং নাও বের করতে পারি, অন্তত 70 থেকে 80% যেন আমরা ওই দিক থেকে বের করে নিয়ে আসতে পারি। তো বর্তমানে আমাদের মোটামুটি প্রায় 100 লিটারের মতো দুধ সেল হইতেছে পার ডে। এটা আমরা কোনো খুচরা বাজারে সেল করি না, ডিরেক্ট পাইকারকে দিয়ে দিই। তো ওইটারই মানে ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে বেশ কিছু গাভী কিনি, কিছু ফ্রিজিয়ান বকনা কিনি। তো এইখানে মোটামুটি বেশ কিছু ফ্রিজিয়ান গাভী আর বকনা দেখা যাইতেছে। তো এর মধ্যে যে প্রথম 4টা আছে, এই 4টা বাচ্চা দুইটা বাচ্চা দিছে, এখনও বীজ কনসিভ করাতে পারি নাই। আর এই দুইটা আমার একদম ছোট 5 মাস 6 মাসের বকনা কেনা ছিল। এটা আমার এক ছোট ভাইয়ের খামার থেকে নেওয়া, ওইখান থেকে মানে নিয়ে আসি, এখনও মোটামুটি বীজ ধরে নাই। স্বাভাবিক মানে সব যে 100% মানে অনেকেই কিন্তু ধারণা, আমি যখন প্রথম পর্যায়ে যখন খামার করার প্ল্যান করি তখন আমার অনেকে বলছিল যে ভাই দুধের গরু করেন, মানে কি আমি হয়তো কিছু একটা আমার মাথায় ছিল যে আমি তখন তাদের একটাই কথা বলি যে ভাই এটা অনেক ভেজাল, আমি পরে করব, এটা করলে এখন করবো না, পরে করব। তো আস্তে আস্তে যখন কাজ শুরু করি শিখি তখন আমরা বুঝতে পারি যে আসলে মানে গাভী শুধু কিনলে যে দুধ দেয় এমন না, এইটার মানে যত্ন নেওয়া, এইটারে মানে বড় করে হিটে আনা, কনসিভ করানো, তারপর এটার দুধ দোয়ানো, ম্যাস্টাইটিস থেকে এটারে বাঁচায় রাখা, দুধ সেল, সব কিছু অনেক বড় একটা বিষয়। একটু আগে বলছি আপনাকে যে আমাদের এই বড় গরুগুলো সব সেল হয়ে গেছে। তো বেশ কিছু বড় গরু আমাদের আরও আসবে। তো ঈদের মধ্যে বেসিক্যালি আমরা মোটামুটি 70 থেকে 80টা গরু তৈরি করি 1 লাখ থেকে 2 লাখ টাকার ভিতরে, আর মোটামুটি 20টার মতো গরু তৈরি করি আমরা 2.5 লাখ 3 লাখ 3.5 লাখের। তো বেশ কিছু বড় গরু আমরা আনবো। আর এমনিতে যারা 1 লাখ থেকে 2 লাখের ভিতরে গরু কিনতে চান খামার থেকে, তারা আমাদের এখানে আসতে পারেন। আপনাদেরকে আমন্ত্রণ রইল রাখালবাড়িতে আসার জন্য। ওই সাইজের গরুগুলো খুব শীঘ্রই আমাদের কালেকশনে এসে পড়বে। বেশ কিছু কালেকশন হচ্ছে, কিছু গরু আসছেও, আরও কিছু কেনা আছে সেগুলো আসবে। তো মোটামুটি আমরা মধ্যবিত্তদের জন্যই বেশি গরু কালেক্ট করি। আসলে খুব বেশি ছোট গরু আসলে যারা কোরবানি করে, ধরেন 60 70 80, এরা খামার থেকে আসলে কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। আবার অনেক বড় গরুর কাস্টমার আসলে আমাদের নাই, যেটা আমি নিজেও জানি যে হয়তো আমি 8 লাখ 10 লাখের গরু বিক্রি করতে পারবো না। তো আমরা মাঝারি সাইজের গরুগুলো নিয়েই বেশি কাজ করি, কারণ আমাদের মেইন ক্লায়েন্ট যদি বলা যায় সেটা হচ্ছে কিছু ব্যাংকার বলেন, মিডিয়া কর্মী বলেন, ডাক্তার বলেন, এরা কিন্তু আসলে নিজের পেশা থেকে ওই গিয়ে হাট করবে, গরু করবে, এটা তাদের জন্য পসিবল হয় না। তো তারা আমাদের থেকে দেখে শুনে একটা গরু নিয়ে নেয়, ফ্যামিলি নিয়ে আসার যেহেতু একটা সুবিধা মানে সুযোগ আছে, তো তারা ফ্যামিলি নিয়ে এসে তাদের গরুটা চুজ করে যায়, কিনে যায়। আর ডেলিভারিটা আমরাই করে থাকি। তো ওটার সবসময়ই আমরা শুরু থেকে ডেলিভারি ফ্রি দিয়ে আসতেছি ঢাকা সিটির ভিতরে। তো সবাইকে আমন্ত্রণ রাখার বাড়িতে আসার জন্য। আসসালামু আলাইকুম।